পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি ইহসান নওরা, পর্ব সংখ্যা 61.1। ঠোঁট কামড়ে মিরাফের আড়ালে মুখ লোকায় মায়রা। গাম্ভীর্য ভাব আর বজায় রাখা যাচ্ছে না চেহারায়। হাসি পাচ্ছে প্রচুর। মুখোমুখি সোফায় জেছি বসা। ঠোঁটের যে কোণে মেহরাব ছুঁয়ে দিয়েছে, সেখানে হাত রেখে অবধের মতো অদৃশ্যে চেয়ে আছে প্রায় ঘণ্টাখানেক তো হবেই। অ্যাপ্রনটা হাতের ভাঁজে রেখে পরনের সাদা শার্টের হাতা গোটাতে গোটাতে মেহরাব সিঁড়ি বেয়ে নিচে নেমে প্রথমে জেসিকে অবলোকন করে কপাল কুঁচকে নিল। মেয়েটা একদৃষ্টি অ্যাকোরিয়ামের দিকে তাকিয়ে মহামূল্যবান কিছু উদ্ধারে মহাব্যস্ত যেন। আর চোখে আরও একবার তাকে দেখে কাছে এসে মিরাফকে কোলে তুলে প্রিন্সেস কি করছে বলার ফাঁকে গালে চুমু এঁকে চোখ বুজে ঘ্রাণ নিল সে। ছোট্ট মিরাফের গা থেকে ভেসে আসা ঘ্রাণে মামা গন্ধ খুঁজে পায় মেহরাব। বাচ্চাটা খিলখিলিয়ে হেসে উঠে আধো আধো গলায় বলে, মাম্মা তুমি হসপিটাল যাচ্ছ? মামা হসপিটাল যাচ্ছে। প্রিন্সেসের জন্য কি লাগবে? 1, 2, 3 টকেট। মায়েরা বলল, ওকে কি করেছিস? সেই থেকে গালে হাত দিয়ে আছে। মেরেছিস নাকি? জেসির ইঙ্গিতে ছিল বাক্যটি। কেসে ওঠে মেহরাব। মাথা চুলকে এদিক ওদিক চেয়ে তারা দেখিয়ে বলল, তেমন কিছু নয় আপু, লেট হচ্ছে আমার, যাচ্ছি। সাবধানে থাকিস আর বাকিদের রাখিস। ফোন এসেছে মায়রার। কল তুলে সে রুমের দিকে যাওয়ার আগে মিরাফকে সোফায় বসিয়ে দিতে বলে গেল, তবে মেহরাব তাকে সোফায় রাখল না। 2 কদম এগিয়ে জেসির কোলে রেখে এরপর তার দুপাশে হাত রেখে মুখোমুখি হয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, এর আগে কেউ কিস করেনি? জেসি দুদিকে মাথা ঝাঁকিয়ে নির্বোধের মতো বলল, ওহো, প্রেম টেম করিনি তো। শুনেছি প্রেম করলে এসব হয়ে থাকে। ঠোঁট গোল করে ও এর মতো করলো মেহরাব। আফসোসের স্বরে বলল, এরপর জীবন যুদ্ধে এক ধাপ পিছিয়ে গেলে সহানুভূতি প্রকাশ করছি। জেসি ছোট ছোট চোখ করে বলল, তার মানে এর আগেও আপনি এসব কিসিমিসি করেছেন কাউকে না কাউকে? করলে তোমার কি? চোখ পাকালো সে। ক্ষিপ্র গলায় মিরাফকে ঝাঁকিয়ে বলল, শুনেছ তুমি প্রিন্সেস? এই কুমড়ো পটাশ জানতে চাইছে ঘরে বউ রেখে যার তার সাথে ওসব আজে বাজে কাজ করলে আমার কি? এখন কি বলা উচিত আমার? ধীরে চোখ নামালো মেহরাব। ঠোঁটে ঠোঁট চেপে রেখে হাসি আটকালো কিনা বোঝা দেয়। পুরুষ এমনই, এরা মেয়ে জাতির মতো সহজে হাসে না। মিরাফ ড্যাব ড্যাব করে একবার মামাকে দেখছে তো আরেকটা ঘাড় ঘুরিয়ে মাম্মানিকে দেখছে। জেসির অতিরিক্ত ঝাঁকুনিতে মুখ তুলে বলল, মাম্মা তোমায় বতেছে তাই লাগ করছো? চুপ করে গালে চুমু দিয়ে, এই দে পাপ্পি দিলাম, এবার হাসো। জেসি মুখ গুজ করে রাখে, মেজাজ তুঙ্গে তোলে। মেহরাবের দিকে তাকালোও না, আর তাকাবেও না। যাক, বাহিরে গুন্ডি মেয়েদের কাছেই। তার কি? তাকে তো ভালোবাসে না। হুটহাট চোখে অশ্রু জমে। একটা মাত্র ছবি আর ত্রুটিহীন বায়োডাটা দেখে ভাইয়ার কাছে এই ডক্টরকে বিয়ের বায়না ধরাটা কি তার ভুল সিদ্ধান্ত ছিল? অবশ্যই ছিল। কারোর সাথে না মিশে, পছন্দ অপছন্দের কথা না জেনে অপরজন জীবন সঙ্গী করতে রাজি আছে না নেই, সেসবের তোয়াক্কা না করে বিয়ে বসা নিশ্চয়ই উত্তম সিদ্ধান্ত হতে পারে না। ভুলটা যেহেতু তারই, তার মাসুল হিসেবে তাকেই একটা উপায় খুঁজতে হবে। আলাপে যেতে হবে ভাইয়ার সাথে। অশ্রু গড়িয়ে পড়ার আগেই বাহুর জামায় চোখ মুছে নেয় জেসি। মেহরাবের চোখ এড়ায়নি দৃশ্যটি। বুকে চিনচিনে ব্যথা অনুভব করতে পারল কি তখন? তপ্ত শ্বাস ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো সে। গম্ভীর মুখের স্বভাবসুলভ হাসি টেনে মিরাফের চুল এলোমেলো করে দিয়ে বলল, মামানিকে আরেকটা পাপ্পি দিয়ে দিও প্রিন্সেস। পরপর চলে যেতে ধরলে জেসি তড়িৎ প্রশ্ন করে, আরেকটা কেন? মেহরাব পিছু না ফিরেই জবাব করে, ওটা আমার পক্ষ থেকে থাকবে। আর 2 দিন পর নুরাসহ সুখকে নিবাসে নিয়ে যাওয়া হবে। সংবাদটা যদিও আশফিয়ান বর্ণর থেকে পায়নি সে। আব্বু বলেছে আজ। নুরা খুব উপভোগ করছে ক্যাসেলের সব কিছু। ক্যাসেলের পেছনে স্বচ্ছ জলের ছলছল নদী, এরপর প্রকাণ্ড খোলা জায়গায় নাম না জানা ঝাঁকঝাঁক 3 প্রজাতির পাখির উড়োউড়ি, তার মধ্যে এক ঝাঁক টিয়া। দেশি বিদেশি বিভিন্ন ফুলের গাছ। এক একটা ফুল এত সুন্দর যে কেবল তাকিয়ে থাকতেই ইচ্ছে করে। ফুলেদের মাঝে বড় একটা গাছে দোলনাও টাঙানো আছে। বেশ কিছুক্ষণ নুরা আর সুখ সেখানে দোল খেয়ে এসেছে। এখন নুরাকে অন্য রুমে ঘুম পাড়িয়ে সুখ এলো বর্ণর কক্ষে। বর্ণকে কোথাও চোখে পড়ছে না অবশ্য। বেডসাইড টেবিলে ফোন বাজছে, মম নামে সেভ করা। সুখ অল্পক্ষণ ফোন হাতে নিয়ে এদিক ওদিক বর্ণকে না দেখতে পেয়ে রিসিভার তুলে কানে ধরতেই উপাস থেকে আইজার ক্রন্দনরত গলা শুনতে পায়। কি হয়েছে তোমার খোকা? আমাদের সাথে কেন যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছ?
মায়ের উপর রাগ, কিন্তু কি কারণে? গত 15টা দিন তোমার সাথে কথা বলতে চাইছি, অথচ তুমি মায়ের দিকে ফিরেও তাকাচ্ছ না, ফোন তুলছ না। তুমি বুঝতে পারছো না মায়ের মনের অবস্থা? সুখ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বড় মার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বর্ণ, ফোন তুলছে না। অথচ তার জানা মতে বর্ণর কাছে পুরো পৃথিবী একদিকে আর বড় মা একদিকে ছিল। এই তো সেদিন সুখের সাথে যেই খেলাটা খেললো, সেখানে সব ছেড়ে ছুড়ে তাকে বেছে নিতে দুবার ভাবেনি। অথচ তার চেয়ে উচ্চ মাকামে বড় মার অবস্থান। হঠাৎ এমন পরিবর্তন হয়ে গেল কি করে মানুষটার? কি চলছে তার মনে? ভিডিও কলে কনভার্ট করে সুখ ক্যামেরার সামনে এলো। আইজার খুশি খুশি মুখটা আবারও আধারে ছেয়ে গেল। আমার ছেলেটা কোথায় রে সুখ? ওকে বল না আমার সাথে একটু কথা বলতে। তুই বললে ও নিশ্চয়ই শুনবে। সুখ কেমন প্রতিক্রিয়া দেখাবে বুঝতে পারে না। ইশারায় বলল, কাঁদছো কেন তুমি বড় মা? কেন এমন করছেন উনি? জানি না, অত কিছুই বলে না আমাদের, শুধু যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। সুখ দেখলো বর্ণ দাঁড়িয়ে আছে দরজার সামনে। সে অপ্রস্তুত হয়ে পড়ে, জিভে ঠোঁট ভিজিয়ে হাঁসফাঁস করে ওঠে। বর্ণ ধীরে এগিয়ে এসে ফোনটা সন্তর্পণে নিয়ে নিল, সংযোগ কেটে দিল। তারপর চলে যেতে নিলে সুখ পিছন থেকে হাতটা চেপে ধরে। অন্যমনস্ক চোখে মানুষটা ফিরে তাকায়। সুখের বুকটা কেন যেন ধক করে উঠল। সে বুঝায়, বড় আম্মুর সাথে কথা বলুন, উনি কাঁদছেন। বর্ণ বাধ্যের মতো সায় দেয়, আমরা ফিরছি তো কাল। ক্যাসেলের সম্মুখে ফাঁকা স্থানে টেবিল চেয়ার পাতানো। বর্ণ ধপ করে একটি চেয়ারে বসে হাত পা ছড়িয়ে এক হাত রাখলো চোখের উপর। এরপর আস্তে করে চোখ বুঝল। আজ থেকে প্রায় মাস দুয়েক আগের ঘটনা। সেদিন রোববার, 15ই মে, রাত আনুমানিক 2টো। ঘন অন্ধকার রহস্যপুরী জঙ্গলে শুনশান নীরবতা খা করছে চারপাশ। ক্ষণে ক্ষণে অদ্ভুত প্রাণীদের হাঁকডাকও ভেসে বেড়ায়। আবার অন্ধকার মাড়িয়ে ঘন জঙ্গলের বুক চিরে 5টি বাইক ছুটে গিয়ে পরিত্যক্ত ধরনের শ্যাওলাওয়ালা বাড়িটির সামনে গিয়ে থামে। আশফিয়ান বর্ণ, চিফ, প্রধান অফ দ্য আই গ্যাং, বাইক থেকে নেমে ভেতরে প্রবেশ করে নির্বিকারে। জোসেফ জোয়ারদারের উপর রোজ টর্চার চলে। শরীর হাঁপিয়ে গেলে, সে দেহমন নিস্তেজ হয়ে এলে ছাড় দেওয়া হয়, চিকিৎসা করে সুস্থ করা হয়। এরপর আবার টর্চার। এখন সে ঈষৎ সুস্থ আছে, ঠিক সুস্থ নয় যদিও, বলা যেতে পারে তার জবাব সতেজ আছে। শরীরের জায়গায় জায়গায় যেমন গলায়, মুখ, ঘাড়, হাত, হাঁটুর কিছু অংশ থকথকে ঘাতে জ্বলসে যাওয়ার মতো অবস্থা। পচন ধরেছে প্রায়। জোসেফ নিজের মৃত্যু কামনা করে রোজ। হাত দুটো উন্মুক্ত থাকলে সেই কখন জান দিয়ে দিত, কিন্তু আশফিয়ান বর্ণর নিষেধ আছে। তাকে এত সহজে মৃত্যু দেওয়া যাবে না। বর্ণ তার সামনে এসে বসল, ওপর নিচ পর্যবেক্ষণ করে ক্ষণকাল। এরপর বলল, তোর ড্যাড রিকাজ ফারাজি কোথায় যেন বলেছিলে সেদিন? জোসেফের চোখ রাজ্যের ক্লান্তি, তৃষ্ণা, অথচ বর্ণের সামনে মাথা নোয়াবার নয়। তবে এই পর্যায়ে খানিক অবাক হলো বই কি। ড্যাড মরে গেছে বহুদিন আগে, শুনিসনি সেদিন? কিন্তু আমার কাছে অন্য ইনফরমেশন এসেছে। তোর জন্য সেরা চমক হবে এটা। ক্ষীণ গলায় নিভু নিভু চোখে জোসেফ বলল, চমক? ইয়া, যদি বলি তোর আইডল রিকাজ ফারাজি এই পৃথিবীতে এখনো শ্বাস নিচ্ছে অ্যান্ড এক রমণীর সাথে সুখে সংসার সাজিয়েছে। এই রকেস্টার, মুখে লাগাম টান। মরে গেছে মানুষটা, একটু ছাড় দে তাকে। মিথ্যে ছড়াস, এতে আমার কি লাভ? ইউ আর এ সাইকো। মস্তিষ্কে জ্বলে ওঠা প্রতিশোধের আগুন থামাতে ড্যাডের মতো দেখতে কাউকে খোঁজে এই নরকে তুলে এনে নির্দোষ লোকটাকে নিশ্চয়ই আমার মতো অবস্থা করার প্ল্যান করছিস। বর্ণ মুখ কুঁচকে পুরো কক্ষে রোবটের মতো স্ব স্থানে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে দেখে বলল, মিথ্যে অভিযোগে একটা গ্যাংয়ের সামনে তাদের চিফের মানহানি করার চেষ্টা করছিস তুই জোয়ারদার। ভেরি ব্যাড। জোসেফ তাচ্ছিল্য হাসতে গিয়েও পারে না। যন্ত্রণায় মুখের ভেতর দাঁতে দাঁত খিঁচে ধরল। বর্ণ বলল, অনেক দিন হলো নিজের বাপকে দেখিসনি, আজ তার সুখের সংসার দেখে চোখ জুড়িয়ে নে। জিসান ল্যাপটপটা চালু করে টেবিলে রেখে দিল। এরপর কাচের দেয়ালে ফিটিং পর্দার স্ক্রিনে ভেসে উঠল একজন মধ্যবয়সী ও এক অর্ধকুমারী রমণীর অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য। ছোট একটা বাচ্চা ছেলেও আছে তাদের। জোসেফ ঘন ঘন পল্লব ঝাপটে তাকায়। নিঃসন্দেহে ভুল দেখছে না সে। ছবিগুলো মিথ্যে বলে মনকে সান্ত্বনা দিলেও ভিডিওতে রিকাজ ফারাজিকেই দেখাচ্ছে। জোসেফ ছাড়া পাওয়ার লক্ষ্যে দুর্বল চিত্তে ছটফট করতে করতে যথাসাধ্য চেঁচিয়ে উঠল, ড্যাডের বাচ্চা, তোর কারণে আমার এই পরিণতি।
আর তুই মৃত্যুর নাটক সাজিয়ে আমার চোখের আড়ালে গিয়ে ফুর্তি করছিস। বর্ণ, তুই ওকে এখানে নিয়ে আয়। এই শাস্তি আমার প্রাপ্য হলে ড্যাডের বাচ্চা তার চেয়ে দ্বিতীয় সোহাগ ডিজার্ভ করে। ডোন্ট ওয়ারি, আই গ্যাংয়ের আইস ওর উপর পড়ে গেছে মানে শীঘ্রই তোর পাশের চেয়ারে সে থাকতে চলেছে। থেমে বলল, মৃত্যু মৃত্যু খেলাটা কেন খেলেছে জানার ইচ্ছে হচ্ছে নিশ্চয়ই। জবাবটা আমিই দিয়ে দিই। বিজ্ঞের মতো মুখটা গম্ভীর করে বলে চলে বর্ণ। গল্পটা এমন যে তোকে পেলে বসে জোসেফ জোয়ারদার বানাতে গিয়ে বেচারা নিজের জীবনের রং হারিয়ে ফেলেছে। একদিন এক অর্ধকুমারী রমণীকে দেখে হঠাৎ বুকে প্রেমের জ্বালা উথলে উঠল। পরবর্তীকে মেয়েটাকে মনের কথাও জানিয়ে দিল, আর মেয়েটা রাজিও হলো, তবে এক শর্তে, রিকাজ ফরাজি নামের রাস্কেলটার কোনো পিছুটান থাকা যাবে না। এরপর কি হলো বুঝে নে। দুদিনের রমণীকে কাছে পেতে তোর সঙ্গ ছেড়ে দিল। পৃথিবীর কাছে রিকাজ ফরাজি ইজ ডেড ঘোষিত হয়ে আলফ্রেড নামে ভিনদেশে গিয়ে শান্তিতে সংসারে লেগে পড়ল। গল্পের বাকি অংশ শুনতে চাস? সেদিনের সপ্তাহখানেক পর জোসেফের সামনে মোটা একটা বস্তা ফেলা হয়। বস্তার আগামাথা বন্ধ ছিল, আর বস্তার বাহিরে রক্তের ছিটা ছিটা চিহ্ন লেগেছিল। বস্তার মুখ খুলে কিছুটা উন্মুক্ত করতেই একটা অচেতন মানব দেহ ঢলে পড়ে ফ্লোরে। জোসেফ অস্পষ্ট স্বরে বলে ওঠে, ড্যাড। অস্ট্রেলিয়াতে ঘাঁটি গেড়ে বসেছিল আলফ্রেড ওরফে রিকাজ ফরাজি। দেশটি থেকে বিড়িতে খাদ্যপণ্য আমদানি হয় প্রধানত সমুদ্রপথে জাহাজের মাধ্যমে। এবারে এলএনজি গ্যাস আমদানির সময় সরকার কর্তৃক স্বীকৃত আমদানি রপ্তানি কোম্পানির ছদ্মবেশী আইগ্যাং সদস্যরা তাকে প্যাকেজিং করে ওপার থেকে এপারে এনেছে। এই মহামূল্যবান কাজটিতে যা কষ্ট পোহাতে হয়েছে তা বিরাট এক ইতিহাস। বর্ণকে দেখে রিকাজ ফরাজি হো হো করে হেসে উঠল। বলল, আমাকে খুঁজে পেতে এত বছর লাগিয়ে দিলেও তোর পোষা কুত্তা। ওহো, তর্জনী ঘন ঘন দুদিকে নাড়িয়ে বলল বর্ণ, গিভ রেসপেক্ট, গ্যাং মেম্বার বল। সে যা হোক, স্ট্রং আছে বেটারা। বয়সের দিকে না তাকিয়ে আমাকে কি টর্চার না করলো। বর্ণ তুচ্ছ তাচ্ছিল্য বাক্যে লেখা স্মাইলি বলটা দেখিয়ে বলল, সেদিন এটা তোর রেখে যাওয়া। তোকে গরাদের পেছনে ঢুকিয়ে ভেবেছিলাম সেদিনই চ্যাপ্টার ক্লোজ, কিন্তু এরপর তুই আমার লালিত পালিত বাচ্চাটাকে জাফাদে ফেলেছিস। দূর থেকে তার জন্য এটুকু করতেই পারি। বল, কেন রচিয়েছি সেই জঘন্য খেল? এতে তোর লাভ? বর্ণ সূক্ষ্ম চোখে তাকিয়ে থাকার মাঝে বলল। রিকাজ হেসে উঠে নিথর জোসেফকে প্রত্যক্ষ করে গলা শুকিয়ে এলো যথেষ্ট সাহসী উপস্থাপন করার চেষ্টা চালিয়ে গেল। বলল তাচ্ছিল্যের স্বরে, সত্যিটা শুনবি, পরে আফসোস করবি না তো?